আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের একটি বইয়ের ক্লাস আরম্ভ করতে যাচ্ছি, যে বইটির নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এবং আজকে হচ্ছে এই বইটির চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 এখানে আমি বেশ কিছু সংজ্ঞা লিখেছি, কিছু বিষয় আসলে লিখে রেখেছি। তাহলে আমরা সরাসরি ক্লাসটিতে চলে যাচ্ছি। দেখেন, এই বইটির নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস এবং এই অধ্যায়টির নাম হচ্ছে ডেরিভেশন অফ এ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা দেখব যে প্রথমেই যে বইটির নাম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর সংজ্ঞাটা আসলে কি বা এটা কাকে বলে। তো আংশিক অন্তরীণ সমীকরণ হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাংলা অর্থ। তো আংশিক অন্তরীকরণ সমীকরণ কাকে বলে? যদি কোনো সমীকরণে একটি অধীন চলক, দুই বা ততোধিক স্বাধীন চলক এবং ওই সকল স্বাধীন চলক সমূহের সাপেক্ষে অধীন চলকের আংশিক অন্তরক সমূহ থাকে, তবে সেই সকল সমীকরণকে আংশিক অন্তরক সমীকরণ বলা হয়। সাধারণত z কে অধীন চলক এবং x y কে স্বাধীন চলক হিসেবে বিবেচনা করা হয়। তো এই প্রত্যেকটা সংজ্ঞা তো বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু মুখস্থ করে নেবেন, দেখে নেবেন। তো এখানে আমি একটা एग्जांपल লিখেছি। এই যে এখানে লিখলাম যে phi of x, y, z, তারপর লিখেছি এখানে কি del z del x, del z del y equal 0। এই আকারের কোনো আংশিক অন্তরক সমীকরণকে আমরা এই আকারে কনভার্ট করব, মানে del z del x এর পরিবর্তে p এবং del z del y এর পরিবর্তে আমরা q নিয়ে আসব। এই আকারে কিন্তু এটাকে লেখা যায় এবং एग्जांपल সলভ করার ক্ষেত্রে কিন্তু আমরা সেম কাজটাই করব। এখন আসেন, এখানে আমি মাত্রই বললাম যে del z del x এটা সমান হচ্ছে p এবং del z del y এটা হচ্ছে q। মানে কি, আমরা z কে যদি একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি সেটাকে আমরা লিখতে পারি del z del x, আবার এইটা না লিখে আমরা p লিখতে পারবো। আবার z কে যদি আমরা y এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করি সেটাকে আমরা del z del y লিখতে পারি এবং এইটা না লিখে আমরা তার পরিবর্তে q লিখতে পারি। এই হচ্ছে কি এই ব্যাপারটা। এখন আসেন, আংশিক অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা। যখন আমরা সেকেন্ড ইয়ারে ছিলাম, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস নামে একটা বই ছিল এবং সেখানেও কিন্তু এই যে সাধারণ অন্তরক সমীকরণ কাকে বলে এবং সাধারণ অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় সেই ব্যাপারগুলো বিস্তারিত আকারে ছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি সেম ওই বইয়ের মতোই এবং ওই বইয়ের পরবর্তী ভার্সনটাই হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আংশিক অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা ব্যাপারটা কি। কোন আংশিক অন্তরক সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের যে অন্তরকটা থাকে সেই অন্তরক সমীকরণের ক্রমই হবে ওই সমীকরণের ক্রম। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলছি। আর সর্বোচ্চ ক্রমের সূচক বা ঘাতকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বলা হয়। মানে আমি এখানে তিন চারটা অন্তরক সমীকরণ বা আংশিক অন্তরক সমীকরণ লিখে রেখেছি। এখন আমরা দেখব যে কোন একটা সমীকরণে কোন অংশটুকুর সর্বোচ্চ বার অন্তরীকরণ করা হয়েছে। যতবার সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে ওই সংখ্যাটা হচ্ছে এই আংশিক অন্তরক সমীকরণের ক্রম। যেমন del টু দি পাওয়ার 4z এবং নিচে হচ্ছে del x টু দি পাওয়ার 4। তার মানে কি, এই যে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে 4 বার অন্তরীকরণ করা হয়েছে সর্বোচ্চ। আর এখানে আছে del z del y, তার মানে এটা হচ্ছে একবার অন্তরীকরণ। তার মানে এই ইকুয়েশনটাতে সর্বোচ্চ ক্রমধারী বা সর্বোচ্চ অন্তরক যুক্ত যে পদটা আছে সেটা কত, সেটা হচ্ছে 4। যার কারণে এই এক নাম্বার ইকুয়েশনের বা আংশিক অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে 4। তাহলে আমি এই জায়গায় লিখছি এটা হচ্ছে 4 ক্রমযুক্ত একটা আংশিক অন্তরক সমীকরণ। এখন আসেন সেকেন্ড ইকুয়েশনে। সেকেন্ড ইকুয়েশনে দেখেন এখানে del স্কয়ার z del x স্কয়ার, তার মানে সর্বোচ্চ কয়বার অন্তরীকরণ করা হয়েছে? 2 বার, কিন্তু এখানে হচ্ছে একবার। তার মানে আমরা দেখব সর্বোচ্চ কতবার করা হয়েছে? 2 বার যেহেতু করা হয়েছে, তার মানে এই অন্তরক সমীকরণটি ক্রম হচ্ছে 2। থার্ড ইকুয়েশনে আসেন, x কিউব p, x টা হচ্ছে একটা চলক আর p কে আমি একটু আগে বলেছি p হচ্ছে del z del x। del z del x মানে একবার অন্তরীকরণ। তার মানে এখানে যেহেতু del z del x এর পরিবর্তে p লেখা হয়েছে, তার মানে এইটাও একবার অন্তরীকরণ। আবার এখানে যে y স্কয়ার q মানে হচ্ছে del z del y, তো del z del y হচ্ছে একবার অন্তরীকরণ, তার মানে q হচ্ছে y এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। তার মানে এই ইকুয়েশনে সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে মাত্র একবার, যার কারণে এই ইকুয়েশনটির বা এই অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে 1। অনুরূপভাবে সবশেষ যেটা লিখেছি এখানে লিখেছি p স্কয়ার, আর p মানে হচ্ছে del z del x। তো p স্কয়ার মানে কি del স্কয়ার z del x স্কয়ার। তার মানে এখানে ক্রম সর্বোচ্চ 2 বার অন্তরীকরণ করা হয়েছে। সেম q এর ক্ষেত্রে এটার উপরে স্কয়ার, তার মানে কি del z স্কয়ার del y স্কয়ার, del স্কয়ার z del y স্কয়ার 2 বার অন্তরীকরণ করা হয়েছে। যার কারণে এই চতুর্থ নাম্বার অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে 2। আমি আশা করছি আপনারা অন্তরক সমীকরণের ক্রম যেটা এটা বুঝতে পেরেছেন। এখন আসেন অন্তরক সমীকরণের মাত্রাটা কিভাবে নির্ণয় করতে হয়। এটা খুব ইজি। এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ ক্রমের সূচক বা ঘাত যে আছে ওইটাকে ওই সমীকরণের মাত্রা বলা হয়।
তাহলে আমরা দেখব এখানে আমরা সর্বোচ্চ অন্তরক যেই ক্রমটা আমরা সেটা পেয়েছিলাম 4। তাহলে এইটার যে ঘাত সেটাই হচ্ছে এই অন্তরক সমীকরণের মাত্রা। যেমন এই যে এটার উপরে যদি আমি হোল পাওয়ার দেই, এর পাওয়ার কত? এর পাওয়ার 9, তার মানে এর পাওয়ার হচ্ছে 1। তার মানে এটা হচ্ছে 4 ক্রমের এবং 1 মাত্রার, এই মাত্রার একটা অন্তরক সমীকরণ। কিন্তু খেয়াল করলে দেখবেন এই যে অন্তরক পদটা আছে এর উপরে কিন্তু স্কয়ার আছে, কিন্তু আমরা এই সর্বোচ্চ পাওয়ার কত আমরা এটা দেখব না, বরং সর্বোচ্চ বার অন্তরীকরণ করা হয়েছে তার পাওয়ার যত, সেটা হচ্ছে এই আংশিক অন্তরক সমীকরণের মাত্রা। আমি আশা করছি বোঝাতে পেরেছি। আরো একটা ব্যাপার দেখেন, এইখানে এই যে ডেল জেড এটাকে একবার অন্তরীকরণ, আর ডেল স্কয়ার জেড তার মানে এটা হচ্ছে দুইবার অন্তরীকরণ, তার মানে এটা বেশি, তার মানে এর পাওয়ার কত আমরা সেটা দেখব। এই সবটার পাওয়ার কত? সবটার পাওয়ার হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে 3 মাত্রা, তার মানে 2 ক্রমের এবং 3 মাত্রার একটা অন্তরক সমীকরণ। এখন পরেরটাতে আসেন, এখানে দুইটাই সেম পি এবং কিউ, তার মানে এটা হচ্ছে একবার অন্তরীকরণ। আর এখন আমরা দেখব এই যে একবার অন্তরীকরণ করা হয়েছে, এটার পাওয়ার সর্বোচ্চ কত? x কিউব আছে, কিন্তু পুরোটার উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, মানে পি এবং কিউ এই দুটোর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে এটা হচ্ছে 1 ক্রমের 1 ক্রমের এবং 1 মাত্রার একটি আংশিক অন্তরক সমীকরণ। এখন আমরা সব শেষ দেখব, পি স্কয়ার কিউ স্কয়ার। দেখেন পি স্কয়ার মানে এটা হচ্ছে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, কিন্তু তার উপরে পাওয়ার কত? তার উপরে পাওয়ার হচ্ছে 1, তার মানে এটা যদিও 2 ক্রমের অন্তরক সমীকরণ, কিন্তু এটা হচ্ছে আবার, আচ্ছা এখানে একটা ব্যাপার আমি আরেকটু ক্লিয়ার করছি, পি স্কয়ার এবং কিউ স্কয়ার, পি মানে হচ্ছে ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স, আর বি এর উপরে স্কয়ার মানে কি? এটার উপরে হোল স্কয়ার, তার মানে এটা হচ্ছে একবার অন্তরীকরণ করা হয়েছে, কিন্তু তার পাওয়ার হচ্ছে 2। যেহেতু অন্তরীকরণ করা হয়েছে একবার, সেই কারণে এটা কিন্তু হবে 1 ক্রমের, 1 ক্রমের একটি অন্তরক সমীকরণ, কিন্তু তার পাওয়ার কত? 2। যেহেতু পাওয়ার 2, তার মানে এটা হচ্ছে 2 মাত্রা, 1 ক্রম এবং 2 মাত্রার একটি অন্তরক সমীকরণ। তো এই হচ্ছে আংশিক অন্তরক সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করার পদ্ধতি, যেটা আমরা সেকেন্ডারি কিন্তু পড়ে আসছিলাম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বই থেকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসেন এই পুরো যে চ্যাপ্টার 1টা আছে, এই প্রথম অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায়টাকে আমি মোট 3টা ক্লাসে সম্পন্ন করব, এবং এই 3টা ক্লাসে মোটামুটি 3 টাইপের অঙ্ক সলভ করব। মানে অঙ্ক 3 টাইপের না, কাছাকাছি, কিন্তু জাস্ট মানে ডাকের যে ধরনটা সেটাতে একটু ভিন্নতা থাকে। যেমন আমি আজকের এই এখনের যে ক্লাসটা, এই ক্লাসটাতে আমি এই 1 নাম্বার টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দিব। এটা হচ্ছে একটা মানে সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে অবাধ ধ্রুবক বা স্বাধীন যে ধ্রুবকগুলো আছে বা ইচ্ছামূলক যে ধ্রুবক আমরা বলে থাকি, সেই ধ্রুবক পদগুলোকে অপসারণ করে তারপর একটা আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে হবে। তো এই টাইপের বেশ কিছু অঙ্ক আছে। এখন মানে স্বাধীন চলক এবং অধীন চলক, এখানে বলেছিলাম যে সাধারণত আমরা z কে অধীন চলক এবং x y কে স্বাধীন চলক হিসেবে বিবেচনা করি। তো এই জাতীয় যে ইকুয়েশনগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা স্বাধীন চলকগুলোকে অপসারণ করে ফেলবো, অপসারণ করে তারপর আমরা একটা আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। এটা হচ্ছে এই প্রথম। দ্বিতীয় নম্বরে কোণক, সমতল, গোলক, এই যে ইত্যাদি যে ব্যাপারগুলো আছে এদের সমীকরণ দেওয়া থাকবে, এবং সেই সমীকরণ থেকে আমরা অবাধ ধ্রুবকগুলো অপসারণ করে একটা আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। অঙ্কের ধরন এক, কাজ একই, জাস্ট মানে বিষয়ের একটু ভিন্নতা। আর 3 নাম্বার যেটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে আমরা ইচ্ছামূলক ফাংশনটাকে অপসারণ করব। 1 নম্বর পদ্ধতি ছিল আমরা অবাধ ধ্রুবককে অপসারণ করব, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সমীকরণ থেকে আমরা ইচ্ছামূলক ফাংশনটাকে অপসারণ করব, তারপর আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। তো এই 3 ধরনের যে অঙ্ক আছে এটা আমি 3টা ক্লাসে সম্পন্ন করে আজকের যে এই চ্যাপ্টার 1টা আরম্ভ করেছি এটা কমপ্লিট করব। তো আসেন আমরা এখন আজকের ক্লাসের যেই এক্সাম্পল গুলো আছে সেগুলো আমরা সলভ করা শুরু করি। তো এই জায়গায় আমি একই ধরনের বেশ কিছু এক্সাম্পল লিখে রেখেছি, এই প্রত্যেকটা এখন সলভ করে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথম এক্সাম্পল যেটা আছে সেটাতে চলে যাচ্ছি। আমি প্রথমে লিখছি সমাধান z ইকুয়াল x প্লাস a ইনটু y প্লাস b। এখান থেকে আমরা কি করব? ইচ্ছামূলক যে ধ্রুবকগুলো আছে সেগুলোকে অপসারণ করব, অপসারণ করে একটা আংশিক অন্তরক সমীকরণ গঠন করব। তো এই জাতীয় এক্সাম্পল থেকে আমরা সব সময় a b এই যে ধ্রুবকগুলো আছে এই ধ্রুবক পদগুলোকে আমরা অপসারণ করে ফেলবো। যতক্ষণ পর্যন্ত অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বারবার অন্তরীকরণ করতে থাকবো x এর সাপেক্ষে y এর সাপেক্ষে। তো এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আমি 1 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। এখন এই 1 নং ইকুয়েশনকে একবার x এর সাপেক্ষে এবং আরেকবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই কথাটা আমি এই জায়গায় লিখে নিচ্ছি। তাহলে আমরা এই যে সমীকরণটুকু আছে 1 নং, এটাকে আমরা একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। যদি x এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করি, সাধারণত আমরা অন্তরীকরণ করলে ddx লিখি, ddx। তো z কি করে ddx z। এখন যদি আমরা আংশিক অন্তরীকরণ করব আমরা d না লিখে লিখব কি del del x। তো x এর সাপেক্ষে আমরা z কে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে সেটা হবে যে del z del x ইকুয়াল, এই পাশটা দেখেন x
প্লাস এ এবং ওয়াই প্লাস বি, এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। যদি আমরা এটাকে অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে তার আনসার হবে ওয়াই প্লাস, তো এটা কিভাবে হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুইটা জিনিস গুণ আকারে আছে, যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে, এক্স ওয়াই প্লাস এক্স বি, তারপর হচ্ছে এ ওয়াই প্লাস হচ্ছে এ বি। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তার মানে কি ডেল ডেল x, প্রত্যেকটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো x কে যদি আমরা এই x y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ 1 হয়ে যাবে, এখানে থাকবে শুধুমাত্র y। আচ্ছা, যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি সে যদি ওই পদে না থাকে, তার মানে ওই সবটা হচ্ছে ধ্রুবক পদ, তখন ওই ধ্রুবক পদটা 0 হয়ে যাবে। ধ্রুবক পদের অন্তরীকরণ হচ্ছে 0। তারপরে এখানে x ছিল, তো x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হচ্ছে 1 আর থাকতেছে কত, y। আচ্ছা, এখানে x b আছে, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 হচ্ছে, আর এখানে পাশে ধ্রুবক তখন সেটা b থাকতেছে। আর এই যে a y যে আছে, এখানে কিন্তু কোনো x নাই, তার মানে এটাকে অন্তরীকরণ করলে 0 হবে, প্লাস এখানে a b আছে, এখানে কোনো ধরনের x নাই। তো যার সাপেক্ষে অন্তরীকরণ করছি সে যদি অনুপস্থিত থাকে, তার মানে ওই পুরো পদটা হচ্ছে ধ্রুবক পদ, এবং ধ্রুবক পদের অন্তরীকরণ 0, এটা আপনারা প্রত্যেকেই জানেন, এগুলো খুবই সিম্পল বিষয়, আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে সেই ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছি। তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এখানে থাকলো কত, y প্লাস b। এইভাবে কিন্তু আমি এটা লিখেছি যে y প্লাস b। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডেল জেড ডেল এক্স, এর মানে আমরা এই বইতে সবসময় ইউজ করব হচ্ছে পি। ডেল জেড ডেল এক্স সমান হচ্ছে কত, পি। তো এইখানে যে আমরা পাইলাম ডেল জেড ডেল এক্স, এর পরিবর্তে কিন্তু আমরা পি লিখতে পারি, তার মানে এই যে y প্লাস বি ইকুয়াল লিখতে পারি আমরা কত, পি। এটাকে আমি 2 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। তো এখন সেম কাজটা করব, y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি এই ইকুয়েশনটাকে এখন y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, তাহলে কি হবে, ডেল z ডেল y ইকুয়াল, এই পাশে অন্তরীকরণ করলে হবে x প্লাস a। এটা কিভাবে হবে, এইটা যেভাবে হয়েছে কিন্তু এটার অন্তরীকরণ সেম ভাবে হবে। তাহলে x প্লাস প্লাস a, এটা ইকুয়াল আমরা লিখতে পারি ডেল z ডেল y, একটু আগে বলেছিলাম এটা সমান হচ্ছে q, তার মানে এটা হচ্ছে q, এবং এটাকে আমি 3 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এখন যে কাজটুকু করব, এই যে উপর আমরা 1 নং ইকুয়েশন ধরেছিলাম, এই 1 নং ইমপ্লাইজ z, মানে 1 নং থেকে আমরা কি পাই দেখেন, 1 নং এ আছে z, তাহলে z ইকুয়াল x প্লাস a। এখানে আমরা x প্লাস a সমান পেয়েছি কত, q, x প্লাস a সমান পেয়েছি q, আর ইনটু আকারে আছে y প্লাস b, তো y প্লাস b সমান পেয়েছি কত, p। তার মানে z ইকুয়াল হচ্ছে pq বা qp। তাহলে আমি q টাকে পরে লিখছি এবং p টাকে আগে লিখছি, তাহলে z ইকুয়াল আমরা পাইলাম pq। এই যে আমরা অংশটুকু পাইলাম, আমরা অবাধ ধ্রুবক যেটা আছে a এবং b, এগুলোকে অপসারণ করতে পেরেছি, এবং তারপর আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পেরেছি। এইটাই হচ্ছে এই এক্সাম্পলের আংশিক অন্তরক সমীকরণ গঠন। তাহলে এই জায়গায় লিখে দিতে পারি যে ইহাই নির্ণীয় আংশিক অন্তরক সমীকরণ। তো খুবই ছোট্ট একটা এক্সাম্পল। তো এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা আজকের ক্লাসের এক্সাম্পল সলভ করা আরম্ভ করলাম, এবং আমি আশা করছি আপনারা এই এক্সাম্পলটুকু বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তাহলে প্রথমটা কমপ্লিট, এখন দ্বিতীয়টা। তাহলে আমি এই অংশটুকু একটু মুছে নিচ্ছি। পরবর্তী এক্সাম্পলটা দেখেন, এখানে বলা হয়েছে z ইকুয়াল ax প্লাস a স্কয়ার y স্কয়ার প্লাস b, এই ইকুয়েশনটা দেওয়া আছে। তো এটাকে আমরা সেম কাজ করব। এটাকে যদি 1 নং ইকুয়েশন ধরে নেই, তাহলে এখানে লিখছি যে 1 নং কে x এবং y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে x, y এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করে পাই, এই কথাটা আপনারা লিখে নেবেন, ঠিক আছে। এখন দেখেন, যদি x এর সাপেক্ষে করে তাহলে কি হবে, ডেল z ডেল x ইকুয়াল ax, এখানে x আছে, তার মানে x কে অন্তরীকরণ করলে 1 হবে, থাকবে কত, a। বাকি আর কোথাও x নাই, তার মানে যার সাপেক্ষে করছি সে যেহেতু নাই, বাকি সবগুলো ধ্রুবক, আর সেগুলো অন্তরীকরণ করলে হয়ে যাবে 0। তাহলে এটা আমরা পাইলাম, এটাকে আমি ধরে নিচ্ছি 2 নং ইকুয়েশন। আচ্ছা, সেম ভাবে যদি আমি এখন y এর সাপেক্ষে অন্তরীকরণ করি এই 1 নং কে, তাহলে ডেল z ডেল y ইকুয়াল ax, এখানে y নাই, আমরা তো y এর সাপেক্ষে করছি, তার মানে প্রথমটা 0। তারপরে a স্কয়ার y স্কয়ার, y স্কয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে কত, 2y, আর a স্কয়ার তো ধ্রুবক, এই a স্কয়ারের মতো থেকে যাবে, আর যে y টা পাশে লিখে দিলাম 2a স্কয়ার y, আর b ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 3 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে এইখানে আমাদের মূল কাজ হচ্ছে a b যুক্ত যে পদগুলো থাকবে সেগুলোকে, সেই চলকগুলোকে সবসময় আমরা উঠিয়ে দেব, ভেনিশ করে দেব। এই ভেনিশ করে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল কাজ, ঠিক আছে। এখন দেখেন, এই যে আমরা দুইটা ইকুয়েশন পাইলাম অন্তরীকরণ করার পর, a এবং b কি ভেনিশ হয়েছে, হয়নি। b ভেনিশ হয়ে গিয়েছে কিন্তু a রয়ে গিয়েছে। এখন আমরা কি করতে পারি দেখেন, এটাকে ভেনিশ করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে 2 নং আছে, এই 2 নংকে আমরা ভাগ করতে পারি, 2 নং ভাগ 3 নং। যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু একটু উপকার হবে। দেখেন, এই যে ডেল z ডেল x, এটার পরিবর্তে আমরা p লিখতে পারি। আচ্ছা, আমি প্রথমে লিখছি ডেল z ডিভাইডেড বাই ডেল x, এর পরিবর্তে কি লিখতে পারি, p।
তাহলে এর পরিবর্তে সরাসরি পি লিখে দিচ্ছি। তাহলে পি লিখলাম, ভাগ কত 3 নং, 3 নং এর ডেল জেড ডেল ওয়াই সমান আমরা লিখতে পারি কি, কিউ লিখতে পারি, ইকুয়াল এই পাশে হচ্ছে এ, তো এ ডিভাইডেড বাই এই পাশে হচ্ছে 2a স্কয়ার ওয়াই। এখন দেখেন নিচে a স্কয়ার মানে দুইটা a এবং উপরে একটা a, তাহলে থাকবে কত, নিচে থাকবে 2ay। এখনো কিন্তু a সরেনি, জাস্ট উপরের একটা a কে আমরা উঠাইতে পারছি, তাহলে যে p ডিভাইডেড বাই q এটা হইলো। এখন দেখেন একটা জিনিস, এখানে আমি এই জায়গাতেই এই কাজটুকু একটু করে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমি একটু এটা পরে ধরে নিচ্ছি। তো এর যে পরের লাইনটা এটা আমি এই জায়গায় লিখছি যে ইমপ্লাইজ দ্যাট ডেল জেড ডেল এক্স এর পরিবর্তে আমি এখানে p লিখে দিচ্ছি, p ইকুয়াল হচ্ছে a, এটাকে 2 নং ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে। অনুরূপভাবে এটাকে মুছে নিচ্ছি, এটা মুছে নিয়ে এখানে কমা দিয়ে ইমপ্লাইজ দ্যাট ডেল জেড ডেল ওয়াই এটার পরিবর্তে q লিখে দিলাম, q ইকুয়াল হচ্ছে 2a স্কয়ার y। ওকে, এখন আর কোনো প্রবলেম থাকলো না। এখন আমরা 2 নংকে 3 নং দিয়ে ভাগ করলাম, এটা হইলো। এখন দেখেন এই যে 2 নং এ আমরা কিন্তু পেয়েছি a ইকুয়াল কত p, তার মানে এই a ইকুয়াল আমরা p বসাইতে পারি, তখন কিন্তু a ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের কাজটুকু মোটামুটি হয়ে যাবে। তাহলে p ডিভাইডেড বাই q ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2p y। আমরা এটা কেমনে বসাইলাম, এই যে 2 নং থেকে a ইকুয়াল p, তাহলে এর যে পরিবর্তে আমরা p লিখে দিয়েছি, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে কি হবে দেখেন, যে q ইকুয়াল 2p স্কয়ার y। এই যে আমরা পাইলাম সবশেষ ইকুয়েশনটা, এটাই হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। তাহলে এই পাশে লিখে দিচ্ছি, ইহাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। আমি আশা করছি এই एग्जांपलটুকু আপনারা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল एग्जांपल এবং খুবই সহজ, খুবই ছোট্ট। এখন আমরা তৃতীয় নাম্বার एग्जांपलটাতে চলে যাচ্ছি, তার আগে আমি এই সবটুকু অংশ মুছে দিচ্ছি। দেখেন তৃতীয় নম্বরে যা দেওয়া আছে সেটা আমি প্রথমে লিখছি, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এটা দেওয়া আছে, এটাকে এক নং ইকুয়েশন ধরে নিচ্ছি এবং এখানে বরাবরের মতো লিখে দিচ্ছি যে এক নং কে x এবং y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে প্রথমে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এই যে পদটুকু আছে x মাইনাস h হোল স্কয়ার, এখানে তো x যুক্ত একটা পদ আছে, তো এই পুরোটাকে আমি x মনে করছি, যে x মাইনাস h হোল স্কয়ার এই সবটাকে x মনে করছি। তাহলে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ ডেল ডেল x ইকুয়াল কি হবে দেখেন, সবটাকে যদি x মনে করি x টু দি পাওয়ার n সমান হচ্ছে n ইনটু এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1। আমি এই সবটাকে n মনে করেছি, ঠিক আছে, এবং পাওয়ার যে 2 আছে এটাকে আমি n মনে করছি আর কি। এই সবটাকে x মনে করছি এবং পাওয়ারটাকে n মনে করছি, তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 থেকে 1 চলে গেলে থাকে কত, 2 থেকে 1 চলে গেলে থাকে শুধুমাত্র একটা 1, তাহলে এই 1টা এই জায়গায় রেখে দিচ্ছি। এখানে তো পাওয়ার তো আর 1 লিখতে হয় না। আচ্ছা, এখন আমি যাকে x মনে করেছি সে কি x, সে তো x না, সে কি, সে হচ্ছে x মাইনাস h, যার কারণে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ডেল ডেল x অফ x মাইনাস h, তাহলে এর आंसरটা কি হবে দেখেন, 2 ইনটু x মাইনাস h, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে 1 হবে, মাইনাস x এর সাপেক্ষে h ধ্রুবক, এটা অন্তরীকরণ করলে 0 হবে। তার মানে আলটিমেট आंसर হচ্ছে 2x মাইনাস h। তাহলে x মাইনাস h হোল স্কয়ার কে যদি আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে তার आंसरটা হচ্ছে 2 ইনটু x মাইনাস h। আমি আশা করছি ব্যাপারটুকু আপনারা বুঝতে পেরেছেন। এইখানে কোনো x নাই, তার মানে এই সবটা হচ্ছে ধ্রুবক পদ, তার মানে এটা হচ্ছে 0। তাহলে এটা 0 লিখলাম, তারপর হচ্ছে z স্কয়ার, তো 0 তো আর দেওয়ার প্রয়োজন নাই, 0 আমি দিলাম না। z স্কয়ার কে যদি আবার x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি, দেখেন যে z স্কয়ার ডেল ডেল x অফ z স্কয়ার, তো z কে যদি আমরা x মনে করি তাহলে কি হবে, যে 2z, যাকে x মনে করছি সে x না, সে কি z, তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে হচ্ছে ডেল z ডিভাইডেড বাই ডেল x। তাহলে এটা হচ্ছে 2z ডেল z ডেল x, এটা হচ্ছে z স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করার ফলাফল। তাহলে 2z ডেল z ডিভাইডেড বাই ডেল x আমরা পেয়ে গেলাম। আর ইকুয়াল 1 কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, 0 হবে। এটা হচ্ছে x এর সাপেক্ষে এক নংকে অন্তরীকরণ করার ফল। এই যে আমরা এটা পাইলাম, এটাকে আমি 2 নং ইকুয়েশন ধরে নিচ্ছি, 2 নং। এখন আমরা এটাকে তো বলছিলাম আমি x এবং y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তো y এর সাপেক্ষে করলাম কিন্তু x এর সাপেক্ষে করলাম কিন্তু y এর সাপেক্ষে তো এখনো করিনি। তাহলে এখন আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণটা করব। y এর সাপেক্ষে যদি করি, এখানে কোনো y নেই, তার মানে এটা হয়ে যাবে 0। এখানে আছে y k হোল স্কয়ার, এটাকে যদি অন্তরীকরণ করি সেম এই কাজটা হবে, মানে এই যে 2 ইনটু y k এটা হবে, ঠিক আছে। আর z স্কয়ার কে যদি করি তাহলে কি হবে, 2z ডেল z ডিভাইডেড বাই ডেল y, কারণ আমরা y এর সাপেক্ষে করছি, ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমি ধরে নিলাম 3 নং ইকুয়েশন।
এখন দেখেন 2 নং থেকে একটু কাজ করি, তাহলে 2 ইমপ্লাইজ দ্যাট এই যে 2 ইনটু এই উভয় জায়গা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিই তাহলে এখানে থাকে কত x h, এটা থাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর প্লাস 2 তো কমন নিয়ে নিলাম, এখানে আছে কত z, আর ডেল z ডেল x এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি p, ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে কি করলাম, 2 নং এর এই যে দুইটা পদ আছে এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে x h থাকে, আর এখানে থাকে কত 2 তো কমন নিয়েছি, z থাকে z, আর ডেল z ডেল x এর পরিবর্তে p লিখতে পারি। এখন যদি আমরা এই 2 কে সমীকরণের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু 0 নিচে গিয়ে এটা কিন্তু 0 হয়ে যাবে, তাহলে এটা কিন্তু আর থাকবে না, তাহলে এটা রাখার প্রয়োজন নাই। ওকে, কিন্তু এখানে আর সেকেন্ড ব্র্যাকেটটাও রাখার কোনো প্রয়োজন নাই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিলাম। এখন দেখেন যদি এই যে zp আছে এটাকে যদি সমীকরণের ডান পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, x h ইকুয়াল প্লাসের zp, তো ওই পাশে গিয়ে হয়ে যাবে কত মাইনাসের zp। তো এই সেম কাজটা এখন আমরা 3 নং থেকেও করব, তাহলে 3 ইমপ্লাইজ দ্যাট, দেখেন এই দুইটা পদ থেকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে থাকবে কত, এই যে y k, এটা থাকবে, আর প্লাস এই যে 2 তো কমন নিয়েছি, তাহলে এখন এখানে থাকছে কত z, আর ডেল z ডেল y কে আমরা লিখতে পারি কত q লিখতে পারি। আচ্ছা এই 2 কে যদি আমরা সমীকরণের ডান পাশে পাঠিয়ে দিই 0 নিচে ভাগ হয়ে এটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে কত 0, তার মানে এই 2 কে কিন্তু আর এখানে লেখার প্রয়োজন নাই, আমরা এটা পাইলাম। এখন এখানে যদি আমরা সেম কাজটা করি যে y k ইকুয়াল এই z q কে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাসের z q। এখন দেখেন আমি যে এই নিচের অংশটুকু একটু মুছে নিই, তারপর বাকি কাজটুকু করছি। আমরা एग्जांपलটা সলিউশনের একদম প্রায় শেষ দিকে চলে এসেছি। এখন আমরা 1 নং ধরে কাজটা করব, যে এই যে 1 নং 1 ইমপ্লাইজ দ্যাট 1 নং কি ছিল x h হোল স্কয়ার, তো x h সমান আমরা কি পেয়েছি -zp, তাহলে -zp পাইলাম, এর উপরে হোল স্কয়ার দিয়ে দেব, ঠিক আছে। এই যে x y এর পরিবর্তে আমরা এই যে x h এর পরিবর্তে আমরা x h এর মানটুকু শুধু বসিয়ে দিলাম, তারপর আছে কি প্লাস আছে y k হোল স্কয়ার, তো y k সমান হচ্ছে মাইনাসের zq, তার উপর আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম, প্লাস হচ্ছে z স্কয়ার, তাহলে z স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল 1, যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখন দেখেন যদি আমরা স্কয়ারটা করি মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে থাকবে কত z স্কয়ার p স্কয়ার প্লাস z স্কয়ার q স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন বাম পাশের এই তিনটা পদ থেকে আমরা z স্কয়ার কমন নিতে পারি, কমন নিলে কি হবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1। এই যে আমরা সবশেষে ইকুয়েশনটুকু পেয়েছি, এখানে কিন্তু কোনো a b এগুলো কোনো কিছুই নেই, h k এগুলো কিন্তু নাই, যেহেতু এগুলো নাই এগুলো সরে গিয়েছে, তার মানে এটি হচ্ছে আমাদের নির্ণীয় আংশিক অন্তরক সমীকরণ। তাহলে আমরা 2 নাম্বার এবং একসাথে 3 নাম্বার এই তিনটা एग्जांपल সলভ করেছি, আর মাত্র 3টা আছে, তাহলে বাকি एग्जांपल গুলো আমি এখন সলভ করে দিচ্ছি। তাহলে এখন আমরা শুরু করছি 4 নাম্বার एग्जांपलটা, তার আগে এই সবটুকু একটু মুছিয়ে নিচ্ছি। তাহলে এই एग्जांपलটা যেটা দেওয়া আছে সেটা এখানে সেম লিখেছি, এবং এরপর লিখেছি কি 1 নং কে x এবং y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা প্রথমে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তো x স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার, এটাকে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি, x স্কয়ার কে আংশিক অন্তরীকরণ করলে হবে 2x অন্তরীকরণ করলে, আর a স্কয়ার তো ধ্রুবক যেভাবে আছে এটা এইভাবে থাকবে, প্লাস দেখেন y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, এটা পুরোটা 0 হয়ে যাবে, তারপর আছে z স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার, তো z স্কয়ার কে করলে হবে কত 2z ডিভাইডেড বাই c স্কয়ার, কিন্তু z তো x না, যার কারণে তাকে আবার করতে হবে, তাহলে del z ডিভাইডেড বাই del x, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 1 কে যদি আমরা করি তাহলে হবে 0। ওকে, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, দেখেন এখানে আছে 2z, এখানে আছে 2x, এই উভয় জায়গা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। যদি 2 কমন নেই তাহলে এখানে থাকবে কত x ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস z ডিভাইডেড বাই c স্কয়ার del z ডিভাইডেড বাই del x ইকুয়াল হচ্ছে 0। এখন যদি আমরা 2 কে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকলো কত x ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস z ডিভাইডেড বাই c স্কয়ার, এবং পাশে হচ্ছে del z del x ইকুয়াল 0। এটাকে আবার 3 নং ইকুয়েশন সরি 2 নং ইকুয়েশন ধরে নিচ্ছি, তাহলে এটাকে 2 নং ধরলাম। তো এখন আমরা এই সেম কাজটুকু আবার করব, মানে এই সমীকরণটাকে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে y এর সাপেক্ষে প্রথমটাকে করলে 0 হবে, কারণ এখানে কোনো y নাই, দ্বিতীয়টাকে করলে কি হবে 2y ডিভাইডেড বাই b স্কয়ার তো আছেই, প্লাস z স্কয়ার, তাহলে হবে কত 2z ডিভাইডেড বাই c স্কয়ার, কিন্তু z তো আর y না, যার কারণে z কে আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ইকুয়াল হচ্ছে এটা 0 হয়ে যাবে।
তো এখানেও যদি আমরা সেম কাজটুকু করি, 2 যদি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে কত, y ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস z ডিভাইডেড বাই c স্কয়ার ডেল z ডিভাইডেড বাই ডেল y, এটা ইকুয়াল 0 এবং এটাকে 3 নং ইকুয়েশন ধরে নিলাম। তাহলে এই পর্যন্ত কাজটা হলো। এখন আমরা যে কাজটা করব, মানে এরপরে কাজটুকু করছি, আমি লাল দাগ দিয়ে দিলাম যেন আপনারা বুঝতে পারেন। এরপরে এখন আমরা এই 2 নংকে আমরা আবার অন্তরীকরণ করব। সেম ভাবে আমরা 3 নংকে আবার অন্তরীকরণ করব। তাহলে 2 এবং 3 উভয়কে যদি আমরা x এবং y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় আমরা সেটা দেখব। কেন করব দেখেন, এখানে কিন্তু আমরা a স্কয়ার কে এখনো সরাইতে পারিনি, ঠিক আছে? এখানে b স্কয়ার c স্কয়ার এগুলো আমাদের সরাইতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সরাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা আংশিক অন্তরক সমীকরণ গঠন করতে পারবো না। তাহলে 2 নংকে যদি প্রথমে করি, যে 2 নংকে 2 নং ও 3 নং, মানে 3 নংকে আমরা প্রথমটাকে x এর সাপেক্ষে x y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তার মানে 2 নংকে আমরা করব x এর সাপেক্ষে এবং 3 নংকে করব y এর সাপেক্ষে। তাহলে এটাকে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যে 2 ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটা কি হবে 1, x কে আবার করলে 1 হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস, এখানে দেখেন 1 ভাগ c স্কয়ার যা আছে, যে 1 ভাগ c স্কয়ার, এটাকে এইভাবে লিখলাম যে z ডেল x, এখানে কিন্তু ইউভি ফর্মুলা প্রয়োগ হবে, z ডেল x এটা। তো আমরা যদি দ্বিতীয়টাকে ঠিক রেখে প্রথমটা অন্তরীকরণ করি তাহলে প্রথমটার অন্তরীকরণ কি হবে, দেখেন প্রথমটার অন্তরীকরণ হবে ডেল x এটা হবে, ঠিক আছে? আর পাশে আবার কি আছে, পাশে আবার কিন্তু আছে ডেল z ডিভাইডেড বাই ডেল x, এই দুইটাকে আবার গুণ করলে কি হবে, ডেল z ডেল x হোল স্কয়ার হবে। কি করেছি, z, এই যে 1 ভাগ c স্কয়ার কে যদি আমরা সরায় লিখি তাহলে এখানে থাকে কত z এবং পাশে হচ্ছে ডেল z ডেল x, এটা লিখেছি। এটাকে যদি আবার অন্তরীকরণ করি, আমরা কি করলাম, এই যে প্রথমটাকে অন্তরীকরণ করলাম, দ্বিতীয়টাকে স্থির রাখলাম। তাহলে প্রথমটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে হয় কত, ডেল z ডেল x, এবং দ্বিতীয়টা তো যেভাবে আছে এটা এইভাবে রেখে দেব যেহেতু ইউবি ফর্মুলা। প্রথমটাকে অন্তরীকরণ করলাম, দ্বিতীয়টা ঠিক থাকলো। তাহলে প্রথমটা অন্তরীকরণ করলাম, দ্বিতীয়টা ঠিক থাকলো। তাহলে এই দুইটা মিলে কি হলো, ডেল z ডেল x হোল স্কয়ার। তাহলে যে ডেল z ডেল x এটা হয়ে গেল কত, হোল স্কয়ার। এখন আবার প্লাস দিব, এখন প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টা অন্তরীকরণ করব। তাহলে প্রথমটা কত ছিল, z c স্কয়ার এটা থাকলো, আর দ্বিতীয়টা অন্তরীকরণ করব। দ্বিতীয়টা হচ্ছে ডেল z ডেল x, এটাকে আবার অন্তরীকরণ করব। আবার অন্তরীকরণ করা মানে কি, ডেল x, এই যে এটা। তো ডেল x এটাকে যদি আবার করি তাহলে কি হলো ব্যাপারটা, যে ডেল স্কয়ার z ডিভাইডেড বাই ডেল x স্কয়ার, এটা ইকুয়াল হইলো 0 কে যদি করি তাহলে তো 0 হবে। এবং এটাকে এখন 4 নং ইকুয়েশন ধরে নিলাম। আমি আশা করছি এই ব্যাপারটুকু আপনারা বুঝতে পেরেছেন। কি করেছি দেখেন, এই যে প্রথমটাকে অন্তরীকরণ করেছি, x কে x এর সাপেক্ষে করলে 1 হয়। আচ্ছা, দ্বিতীয় ধাপে দেখেন 1 ভাগ c স্কয়ার ধ্রুবক, এটাকে রেখে দিলাম, z ডেল x, এখানে ইউভি ফর্মুলা প্রয়োগ করতে হয়। তাহলে আমরা প্রথমটাকে অন্তরীকরণ করব, দ্বিতীয়টা ঠিক রাখবো। প্রথমটা অন্তরীকরণ করলে হয় ডেল z ডেল x, আর দ্বিতীয়টা হচ্ছে ডেল z ডেল x গুণ আকারে, তার মানে গুণ করলে হয়ে যাবে ডেল z ডেল x হোল স্কয়ার, যে লিখেছি ডেল z ডেল x হোল স্কয়ার প্লাস। এখন আসেন, এখন আমরা প্রথমটাকে ঠিক রাখবো, মানে z এটাকে ঠিক রাখবো, z c স্কয়ার লিখেছি, আর দ্বিতীয়টা অন্তরীকরণ, দ্বিতীয়টা হচ্ছে ডেল z ডেল x কে যদি আবার ডেল x দিয়ে অন্তরীকরণ করতে তাহলে কি হবে দেখেন, ডেল এর সাথে ডেল z গুণ হয়ে যাবে ডেল স্কয়ার z, যে ডেল স্কয়ার z, আর ডেল x গুণ করলে হবে ডেল x স্কয়ার। এই হচ্ছে আর কি ব্যাপারটা। এখন আমরা 3 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তার আগে আমি নিচের অংশটুকু একটু মুছে নিচ্ছি। তাহলে 3 নংকে যে অন্তরীকরণ করছি এটা একটু লিখে দিচ্ছি, যে 3 ইমপ্লাইজ দ্যাট, যদি করি দেখেন সেম ভাবে আমরা এই কাজটুকু করব। এখন আমি আর এক্সপ্লেইন করছি না, অনার্স 4th এর অঙ্ক। এটা হয়ে যাচ্ছে কত, 1 ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস এটা হবে 1 ভাগ c স্কয়ার ডেল z ডেল y হোল স্কয়ার প্লাস z ডিভাইডেড বাই c স্কয়ার ডেল স্কয়ার z ডিভাইডেড বাই ডেল x স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এটাকে ধরে নিলাম 5 নং ইকুয়েশন। দেখেন আমরা যে আবার অন্তরীকরণ করলাম, a স্কয়ার কে সরেছে সরেনি, b স্কয়ার কে সরেছে সরেনি, এই যে a স্কয়ার c স্কয়ার রয়ে গিয়েছে, দ্বিতীয় নম্বরে b স্কয়ার c স্কয়ার রয়ে গিয়েছে। এখন আমাদের আসলে এখানে মূল কাজটা কি, মূল কাজটাই হচ্ছে এগুলোকে সরিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত সরাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কন্টিনিউয়াসলি কিন্তু কাজটা করে যেতে হবে। আমি কিছুটা অংশ এখন একটু এই পাশে সলভ করে দিচ্ছি দেখেন। এরপর ধাপটুকু, আচ্ছা এর নিচে আমি লিখতেছি, আমরা 2 নং কি আবার একটু মডিফাই করব, আবার একটু কাজ করব। তাহলে এখানে লিখে নিচ্ছি যে আবার 2 ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে আমরা c স্কয়ারের মানটুকু বের করব। তো c স্কয়ারের মানটা যদি বের করে, আমি প্রথমে একটু রাফ করতেছি, তারপর বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন
জেড ডিভাইডেড বাই সি স্কোয়ার ডেল জেড ডেল এক্স, এতটুকুকে রেখে যদি আমরা এই এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে কত, মাইনাসের এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমরা যে কাজটা করব, এই যে সি স্কোয়ার 1 ভাগ সি স্কোয়ার এটা আছে, আর এই যে জেড ইনটু ডেল জেড ডেল এক্স এটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে কি হবে, যে মাইনাস এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা নিচে কিন্তু ভাগ হয়ে যাবে কত, জেড ডেল জেড ডিভাইডেড বাই ডেল এক্স। আচ্ছা এখন নিচেটাকে যদি উল্টায় দিতে তাহলে কি হবে, ডেল এক্স উপরে যাবে আর জেড ডেল জেড কিন্তু নিচে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু নিচে চলে গেল তাহলে এই যে ভাগ আকারে লিখেছিলাম এটা তো আর রাখার প্রয়োজন নাই, আমরা কি করেছি, ভাগ করেছি। আচ্ছা এখন দেখেন আমরা তো এখান থেকে সি স্কয়ারের মানটা বের করব, তাহলে 1 ভাগ সি স্কয়ার আছে, তাহলে আমরা চাই 1 ভাগ সি স্কয়ার শুধুমাত্র সি স্কয়ার, তার মানে আমরা এখানে কি করতে পারি, এটাকে বিপরীতকরণ করে দিতে পারি। যদি বিপরীতকরণ করে দিলে হয়ে যাবে সি স্কয়ার, তাহলে বিপরীতকরণ তো শুধু এক পাশে করা যায় না, উভয় পাশে করতে হবে। তো এই পাশটাকে যদি আমরা বিপরীতকরণ করে দিই তাহলে কি হয় দেখেন, এই পাশে হয় a স্কয়ার জেড ডেল জেড ডিভাইডেড বাই যে x ডেল x, মানে নিচেরটা উপরটা নিচে চলে যাবে, সামনে মাইনাস ছিল এই যে মাইনাস থেকে যাবে। তার মানে কি আমরা c স্কয়ার সমান কি পেয়েছি, মাইনাস a স্কয়ার z ডেল z ডিভাইডেড বাই x ডেল x। তাহলে এইটা আমি এই জায়গায় সরাসরি লিখে দিচ্ছি, কেমনে হয়েছে কিভাবে হয়েছে আমি তো রাফ করে দেখিয়ে দিলাম। তাহলে c স্কয়ার ইকুয়াল আমরা পাইলাম যে c স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a স্কয়ার z ডেল z ডিভাইডেড বাই x ডেল x, সামনে একটা মাইনাস ছিল তাহলে মাইনাসটা একটু দিয়ে দিতে হবে, এটার জন্য আমি এখানে একটু কাজ করে নেই, এই ইকুয়ালটা একটু ক্লোজলি দিয়ে নিচ্ছি, ইকুয়াল এটা হচ্ছে এই যে মাইনাস। ওকে, তাহলে আমরা এই মানটুকু পাইলাম, এই যে পাইলাম এটাকে এখন 6 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। তো এই एग्जांपलটা কিন্তু একটু বড়, ঠিক আছে, যেহেতু একটু বড় আমি এটা একটু উপরে উঠিয়ে দিচ্ছি এবং বাকিটুকু একটু সলভ করে নিচ্ছি। তো যেহেতু একটু বড় আমাদেরকে একটু ধৈর্য ধরে এই কাজটুকু করতে হবে, প্রত্যেকটা एग्जांपल তো খুব বেশি ইজি হবে না, এটা স্বাভাবিক। আমাদের মূল কাজ হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এগুলো আমাদেরকে সরাই দিতে হবে। তাহলে a স্কয়ার b স্কয়ার সরানোর জন্য আমাদের যা যা করণীয়, আমরা যা যা করতে পারি আমরা কিন্তু তার সবটুকুই করব। এখন আমরা একটু 4 নং নিয়ে কাজ করব। তো 4 নং থেকে আমরা সেম ভাবে আমরা একটা মান বের করব। তাহলে আমি এই জায়গায় লিখে নিচ্ছি যে এবং 4 implies that, এগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। দেখেন 4 নং থেকে আমরা এই c স্কয়ারটাকে উঠাই দিতে চাই, c স্কয়ার, তাহলে তো অন্তত আমাদের একটা জিনিস কমলো। তো c স্কয়ার যদি দুই জায়গা থেকে উঠাইতে চাই তাহলে কি করতে হবে, c স্কয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে এই প্রথম পদটুকুর সাথে যদি c স্কয়ার দিয়ে গুণ করি তাহলে হবে কি c স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস দ্বিতীয় পদটার সাথে যদি c স্কয়ার দিয়ে গুণ করি নিচের c স্কয়ার আর যেটা গুণ করলাম c স্কয়ার সেটা চলে যাবে, থাকবে কত, থাকবে কিন্তু এখানে ডেল z ডেল x তার উপরে হোল স্কয়ার প্লাস এইখানে যদি c স্কয়ার দিয়ে গুণ করি নিচের c স্কয়ার চলে যাবে, থাকবে কত z ডেল স্কয়ার z ডেল x স্কয়ার ইকুয়াল 0। এখন দেখেন এই যে c স্কয়ার আমরা 6 নং থেকে কিন্তু c স্কয়ার একটা মান পেয়েছিলাম, আমি আবার একটু রাফ করছি, এই পাশটাতে রাফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই c স্কয়ারের জায়গায় যদি আমরা এই মানটুকু বসাই তাহলে কিন্তু এই c স্কয়ারটা রিমুভ হয়, আর c স্কয়ারের পরিবর্তে যখন a স্কয়ার বসবে তখন কিন্তু a স্কয়ারটা চলে যাবে, তার মানে এই ইকুয়েশনটা তখন আংশিক অন্তরক সমীকরণ হয়ে যাবে, অবাধ ইচ্ছামূলক দূর হয়ে যাবে। তাহলে c স্কয়ারের জায়গায় আমি এই মানটুকু বসাচ্ছি, c স্কয়ারের জায়গায় দেখেন কি ব্যাপারটা কি হবে, c স্কয়ারের পরিবর্তে এই যে মাইনাস a স্কয়ার z ডেল z ডিভাইডেড বাই x ডেল x, এটা কার জায়গায় বসিয়েছি, যে এই c স্কয়ার জায়গায় কিন্তু বসিয়েছি, আবার নিচে কত আছে a স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এই সবটার নিচে যদি এখন a স্কয়ার লিখি, এই a স্কয়ার নিচে তো আবার 1 আছে তাই না, আছে তো, তো এটাকে যদি উল্টায় দিই কি হবে, যে 1 ডিভাইডেড বাই a স্কয়ার হয়ে যাবে এবং নিচে কিন্তু তখন আর যে এইটা লিখতে হবে না। আমি আশা করছি এই ছোটখাটো ইকুয়েশন এগুলো আপনারা বুঝেন, এগুলো আসলে খুবই সিম্পল ব্যাপার স্যাপার। এখন দেখেন এই a স্কয়ার এই a স্কয়ার কিন্তু চলে যাবে, থাকবে কত মাইনাসের z ডেল z ডিভাইডেড বাই x ডেল x, এটা কিন্তু থাকতেছে। তাহলে এই জিনিসটুকু আমি এখন এই জায়গায় লিখে দিচ্ছি, আমি তো রাফ করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। তাহলে মাইনাস z ডেল z ডিভাইডেড বাই x ডেল x প্লাস ডেল z ডেল x তার উপরে হোল স্কয়ার প্লাস z ডেল স্কয়ার z ডেল x স্কয়ার ইকুয়াল 0। এই যে আমরা পাইলাম ইকুয়েশনটা, এটাকে আমি 7 নং ইকুয়েশন ধরে নিচ্ছি, যে 7 নং ইকুয়েশন পাইলাম, এটাকে একটা অন্তরক সমীকরণ না, অবশ্যই অন্তরক সমীকরণ, এবং এখানে কোনো ধরনের মানে অবাধ ধ্রুবক নাই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এগুলো কিন্তু নাই, আমরা এগুলোকে মুক্ত করে ফেলেছি। তার মানে এটা হচ্ছে এই एग्जांपलের জন্য একটা आंसर।
আমি আশা করছি এই ব্যাপারটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা কিন্তু আরেকটা আনসার বের হবে। সেই আনসারটা কি, আমরা 3 নং এবং 5 নং নিয়ে যদি একটু কাজ করি তাহলে কিন্তু আমরা সেই আনসারটা বের করতে পারবো। তো এখন দেখেন, যখন আমরা এখানে 2 নং ধরে কাজ করেছিলাম তখন কিন্তু c স্কয়ারের মানটা পেয়েছিলাম। তো 2 নং এ কি ছিল দেখেন, 2 নং ছিল x ভাগ a স্কয়ার z ভাগ c স্কয়ার ডেল z ডেল x। এখন আমরা 3 নং নিয়ে কাজ করব। তো 3 নং এ কি দেখেন, কোনো পার্থক্য না, শুধু x এর জায়গায় y আর a এর জায়গায় হচ্ছে b। তো x ভাগ x স্কয়ার y ভাগ b স্কয়ার z ভাগ c স্কয়ার ডেল z ডেল x, এখানে ডেল z ডেল y, তার মানে সেম কিন্তু। আর 2 নংটা নিয়ে কাজ করার পর কিন্তু আমরা 4 নং থেকে এই মানটা পেয়েছিলাম। এখন আমরা 3 নং নিয়ে কাজ করার পর 5 নং থেকে আমরা সেম মান পাবো। এই কারণে আমি এখানে একটা কথা লিখছি যে 3 ও 5 নং হতে অনুরূপভাবে লিখতে পারি, বা অনুরূপভাবে লেখা যায়, বা অনুরূপভাবে লিখি, অনুরূপভাবে পাই, যেভাবেই বলেন না কেন, অনুরূপভাবে এতটুকু লিখলাম আমি অনুরূপভাবে। দেখেন, যখন আমরা এই দুইটা কম্বাইন করেছি z ডেল z x ডেল x, এখানে আমাদের শুধুমাত্র একটা কাজই হবে, সেটা হচ্ছে z ডেল z ডিভাইডেড বাই এখানে তো x ডেল x, আর আমাদের হবে কি y ডেল y। এখানে একটা বিষয় আমরা যখন হিসাব নিকাশ করেছিলাম তখন দেখেছিলাম যে এখানে কিন্তু x টা থাকে না, তো এখানে মাইনাসটা থাকে না, মাইনাসটা এই জায়গায় হবে না। তো এরপরে দেখেন প্লাস হচ্ছে যে ডেল z ডেল x, আর আমরা লিখবো কি ডেল z ডেল y, তার উপর হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা, এরপরে দেখেন এরপর হচ্ছে প্লাস z দিয়ে ডেল স্কয়ার z ডেল x স্কয়ার, আর আমরা লিখবো কি ডেল স্কয়ার z ডেল y স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এবং এটাও কিন্তু মানে এই एग्जांपलेর আরেকটা आंसर, আরেকটা অন্তরক সমীকরণ। তো এই 7 নাম্বার আর এটাকে যদি আমরা 8 নাম্বার দেই, এই 8 নাম্বার এই দুটো হচ্ছে এই एग्जांपलेর সম্ভাব্য আংশিক অন্তরক সমীকরণ, যেখানে কোনো ধরনের অবাধ ধ্রুবক নাই, মানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এগুলো কিন্তু এই জায়গায় নেই। তো এই হচ্ছে এই एग्जांपलটার সলিউশন। এই एग्जांपलটা জাস্ট একটু বড় ছিল, আমি আশা করছি পুরো ব্যাপারটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা কথা সব সময় বলি, একটা एग्जांपल একটা ভিডিও দেখে যদি আপনি কোনো ক্লাসটা বুঝতে না একটা ভিডিও দেখে যদি আপনি কোনো ক্লাস বুঝতে না পারেন তাহলে সেই ভিডিওটা একাধিকবার দেখবেন। যে জায়গায় আপনার কনফিউশন সেই জায়গাটা পেছনে টেনে একাধিকবার দেখবেন, নিজে একটু লিখবেন, একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন, দেখবেন যে সলভ হয়ে গিয়েছে। তাহলে আমরা এটা সলভ করে ফেললাম। যেহেতু এটা সলভ হয়ে গিয়েছে তো এটা আমরা রাখতে চাচ্ছি না, এটা পুরোটা একটু মুছে নিচ্ছি। এই পাশে আমরা রাফ করেছিলাম, নোট করেছিলাম, তাহলে এই সবটুকু মুছে নিয়ে পরবর্তী एग्जांपलটুকু সলভ করে দিচ্ছি। তাহলে আমাদের এই एग्जांपलটা সলভ কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা দেখি। তো এটা যেটা দেওয়া আছে সেটা এখানে লিখছি যে z ইকুয়াল a x স্কয়ার প্লাস b x y প্লাস হচ্ছে c y স্কয়ার। এটা তো আমরা কি করব, সেম ভাবে আমরা x এবং y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এই কথাটা আপনারা এই জায়গায় লিখে নেবেন, আমি আর লিখছি না। তো যদি x এর সাপেক্ষে প্রথমে করে দিলে কি হবে, ডেল z ডেল x ইকুয়াল ax স্কয়ার কে করলে হবে 2ax, পরটাতে x আছে তার মানে এটা হয়ে যাবে কত প্লাস এ by, এর পরটা 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা একবার অন্তরীকরণ করে পাইলাম। তো এটাকে আমি 2 নং ইকুয়েশন দিয়ে দিচ্ছি, আর এই প্রথমটাকে 1 নং ইকুয়েশন দিয়ে দিচ্ছি। তো এই 1 নং ইকুয়েশনকে এখন আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে লিখে নিচ্ছি, এবং যদি y এর সাপেক্ষে করি তাহলে ডেল z ডেল y ইকুয়াল প্রথমটা ধ্রুবক হয়ে যাবে, দ্বিতীয়টা হবে কত bx প্লাস 2cy। এটাকে 3 নং ইকুয়েশন ধরে নিলাম। এই যে আমরা দুইবার অন্তরীকরণ করে দুটো ইকুয়েশন পাইলাম। আমরা কিছু জিনিস এখান থেকে কমেছে, কিন্তু a b কিন্তু এখনো সরেনি, যার কারণে আমি এখানে আবারও লিখছি যে 2 নংকে x y এর সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ করে পাই। এই কথা লিখে এই জায়গায় লিখবেন, আবার আংশিক অন্তরীকরণ করে পাই। এটা তো 2 নংকে যদি আমরা আবার আংশিক অন্তরীকরণ করি, প্রথমে x এর সাপেক্ষে যদি করি তাহলে কি হবে, এটা হয়ে যাবে ডেল স্কয়ার z ডেল x স্কয়ার, খুবই সিম্পল ব্যাপার, ইকুয়াল এটা হয়ে যাবে শুধুমাত্র 2a প্লাস এটা 0 হয়ে যাবে। এটা যেহেতু 0 হয়ে যাবে আর লেখার প্রয়োজন নাই, তাহলে 2a ইকুয়াল হলো এটা। এটাকে আমি 4 নং ইকুয়েশন ধরে নিচ্ছি, এবং এটাকে তো আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যদি এটাকে আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করি 2 নংকে, তাহলে এটা কি হবে ডেল স্কয়ার z ডিভাইডেড বাই ডেল x ডেল y ইকুয়াল y এর সাপেক্ষে করছি, তার মানে প্রথমটা 0 হয়ে যাবে অটোমেটিক, আর দ্বিতীয়টা হবে শুধুমাত্র b। তো এটাকে 5 নং ইকুয়েশন দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এখান থেকে 2a
পেয়েছি এবং বি পেয়েছি। এখন যে কাজটা করবো, যে 3 নং যে আছে, এই 3 নংকে আমরা ওয়াই এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করব। তো ওয়াই এর সাপেক্ষে আবার কেন করব একটু পরে বলছি। 3 নংকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। যদি ওয়াই এর সাপেক্ষে করে তাহলে কি হবে, ডেল স্কয়ার জেড ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল, ওয়াই এর সাপেক্ষে করলে প্রথমটা 0 হয়ে যাবে আর দ্বিতীয়টা হবে শুধুমাত্র 2c। এই তো। এখন দেখেন বাকি অংশটুকু আমি এই পাশে সলভ করে দিচ্ছি। এই যে 1 নং যেটাকে ধরেছিলাম, এই 1 নং থেকে এখন আমরা কিছু কাজ করব। 1 নং কি ছিল, z ইকুয়াল এটা। এখন আমরা যে কাজটা করব, 1 নং এর উভয় পাশে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 2z ইকুয়াল হবে কত, 2a x স্কয়ার প্লাস 2b xy প্লাস cy স্কয়ার। এই কাজটুকু কেন করলাম খেয়াল করেন। আমরা কিন্তু এখানে পেয়েছিলাম কত, 2a, 2 এর একটা মান পেয়েছি। তার মানে কি আমরা এখানে 2 এর পরিবর্তে এই যে এই মানটুকু বসাইতে পারবো। তারপরে যে এখানে b আছে, আমরা b এর পরিবর্তে মান বসাইতে পারবো। কিন্তু 2 যদি না লিখতাম, মানে 2 দিয়ে যদি গুণ না করতাম, তাহলে তো 2a এর পরিবর্তে আমরা এই মানটুকু বসাইতে পারতাম না, তাই না? এখন দেখেন আমরা এখানে কাজটুকু করি। তাহলে 2z এটা ইকুয়াল 2a এর পরিবর্তে আমরা লিখব ডেল স্কয়ার z। আর এই জায়গায় x স্কয়ার থেকে যায়, তাহলে x স্কয়ার থাকলো আর আমরা লিখব কত, ডেল স্কয়ার z আর হচ্ছে ডেল x স্কয়ার, এটা প্লাস 2 আছে, 2 থাকবে xy, xy এর মতো থাকবে। এই যে b আছে, b এর পরিবর্তে আমরা যে এটা লিখব ডেল স্কয়ার z ডেল x ডেল y প্লাস আমরা তো 2 দিয়ে সবটাকে গুণ করেছিলাম, তার মানে কি যে cy স্কয়ার, এটাকেও অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। আমি এটা এখানে ভুলবশত লিখে নিই। তাহলে এখানে এটাও কিন্তু হয়ে যাবে 2cy স্কয়ার। এখন দেখেন যে 2c এটা সমান সবশেষে আমরা কিন্তু একটা মান পেয়েছি। তাহলে এই যে y স্কয়ার আছে, y স্কয়ারটাকে আগে লিখে দিলাম আর 2c এর পরিবর্তে ডেল স্কয়ার z। এই যে আমরা মানটুকু পেয়েছি সবশেষ লাইনটা, এটাই হচ্ছে এই एग्जांपलের সলিউশন। তাহলে এই জায়গায় লিখতে পারি আমরা ইহাই নির্ণীয় অন্তরক সমীকরণ। তাহলে আমরা একদম শেষ দিকে চলে আসছি। এখন হচ্ছে একদম সর্বশেষ एग्जांपल। তাহলে সবশেষ एग्जांपलটা একটু সলভ করে দেখিয়ে দিই। আমি আশা করছি এই एग्जांपलটা আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারার মতো কোনো কারণ নেই। তাহলে আমি এই পুরোটা একটু মুছে নিচ্ছি। পুরোটা মুছে তারপর আমি বাকিটুকু সলভ করে দিচ্ছি। তাহলে সবশেষ যে एग्जांपल, এটা কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করব। যে এখানে দেওয়া আছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার ইকুয়াল 1, এটা। তো এখন এটাকে আমরা একবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এটাকে আমরা শুধুমাত্র x এর সাপেক্ষে করি, কোনো প্রবলেম নাই। তাহলে এটাকে 1 নং ধরে নিচ্ছি। তাহলে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এই কথাটা আপনারা এখানে লিখে নেবেন। যদি x এর সাপেক্ষে করি এটা কত হবে, 2a, এটা 0 হয়ে যাবে। পরেরটা কত হবে, প্লাসের 2cz ডেল z ডেল x ইকুয়াল হয়ে যাবে 0। আচ্ছা, কারণ c হচ্ছে ধ্রুবক, c থেকে যাবে আর z স্কয়ারের অন্তরীকরণ করলে 2z হয়, আর z যেহেতু x না আবার অন্তরীকরণ করতে হবে, এইজন্য হবে কত, ডেল z ডেল x। এখন দেখেন এই দুইটা পদ থেকে কিন্তু আমরা 2 কে উঠায় দিতে পারি। তো আমি এই একটা লাইনে যদি 2 কে উঠায় দিই তাহলে তো কোনো প্রবলেম নাই। এই যে 2 আমি রাখলাম না, তাহলে a প্লাস এটা ইকুয়াল হচ্ছে 0, এটা আমরা পেয়ে গেলাম। তো এটাকে আমি 2 নং ইকুয়েশন ধরে নিচ্ছি। এখন এই 2 নংকে যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা আরেকটা মান পাবো, তখন কিন্তু এখানে a থাকবেই না। দেখেন প্রথমবার এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, b চলে গেছে। এখন যদি এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যেমন এখানে লিখে নিচ্ছি যে 2 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখেন এখানে কিন্তু a থাকবে না, a হচ্ছে ধ্রুবক, তার মানে এটা 0 হয়ে যাবে। প্লাস যে cz এবং এটাকে যদি অন্তরীকরণ করি, c তো ধ্রুবক, এটাকে সামনে রেখে দিলাম, z dz dx। তো প্রথমটাকে ঠিক রাখলাম, প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টা অন্তরীকরণ মানে হচ্ছে ডেল ডেল x, আর দ্বিতীয়টা হচ্ছে কত, ডেল z ডেল x ইকুয়াল কি হবে, ডেল স্কয়ার z ডেল x স্কয়ার। তাই এটা হয়ে যাবে ডেল স্কয়ার z ডেল x স্কয়ার। তাহলে প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টা অন্তরীকরণ করেছিলাম, প্লাস এখন দ্বিতীয়টা ঠিক রাখবো, প্রথমটা অন্তরীকরণ করব। প্রথমটা কত, এখানে প্রথমটা হচ্ছে আসলে z। তো z কে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে, ডেল z ডেল y। আচ্ছা, আমরা তো y এর সাপেক্ষে করছি, তাহলে এটা হবে y, এটা হবে y স্কয়ার, তার মানে এটাও কিন্তু হয়ে যাবে y স্কয়ার। ওকে, তাহলে এটা আর পাশে কি আছে, পাশে আছে ডেল z ডেল x। এটা একটু কাটতে হবে আরে, হ্যাঁ এটা দেখে নিও, এটা এই যে কাটতে হবে যে এই পর্যন্ত, এরপর থেকে আবার আরম্ভ করতেছি। আমি সিটাকেও কেটে নিচ্ছি, এই যে এখান থেকে এই যে 2 নংকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে a কে যদি এত ধ্রুবক, এটাকে যদি অন্তরীকরণ করি এটা হয়ে যাবে 0, প্লাস c হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটাকে সামনে রেখে দিলাম, ধ্রুবকটাকে সামনে রাখলে z dz dx, এখানে uv ফর্মুলা প্রয়োগ হবে। তাহলে আমরা প্রথমটাকে ঠিক রাখবো, z কে ঠিক রাখবো, z কে ঠিক রাখি দ্বিতীয়টা অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ মানে ডেল ডেল x, আর দ্বিতীয়টা হচ্ছে ডেল z
ডেল এক্স। আচ্ছা আমরা তো ওয়াই এর সাপেক্ষে করছি, তার মানে এটা হচ্ছে ডেল ওয়াই, ডেল ওয়াই। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে কিন্তু ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই, যেটাকে গুণ করলে তো এটাই হয় ডেল স্কোয়ার জেড, নিচে হচ্ছে ডেল এক্স এবং আরেকটা হচ্ছে ডেল ওয়াই। ওকে ফাইন। এখন আমরা দ্বিতীয়টা ঠিক রেখে প্রথমটা অন্তরীকরণ করব। প্রথমটা মানে হচ্ছে এই যে জেড, তো জেড কে যদি করে অন্তরীকরণ করো তাহলে কি হয়, ডেল জেড ওয়াই এর সাপেক্ষে করছি তো ডেল ওয়াই। আচ্ছা আর পাশে কত, পাশে হচ্ছে ডেল জেড ডেল এক্স, তো এটা কি হইলো, এটাও এরকম হয়ে গেল ডেল জেড ডেল এক্স টাকে আগে লিখি, ডেল এক্স ইনটু ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল হচ্ছে 0। এখন এই যে এটাকে একটু মুছে নেই, এটাকে মুছে নিয়ে সবশেষ লাইনটুকু লিখছি আমরা, একদম এটার আনসারই চলে আসছে প্রায়। দেখেন সি কে যদি ওই পাশে পাঠিয়ে দিই 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকে কত, এই যে এই পদটুকু এবং এই পদটুকু। তাহলে এই পদটাকে যদি আগে লিখি, যেমন ডেল জেড ডেল এক্স ইনটু ডেল জেড ডেল ওয়াই প্লাস জেড ডেল স্কোয়ার জেড ডেল এক্স ডেল ওয়াই ইকুয়াল 0, যে আমরা সবশেষ আনসারটা পেয়েছি, সবশেষ লাইনটা পেয়েছি। এটাই হচ্ছে আমাদের যে আজকের যে সর্বশেষ एग्जांपल, সেই সর্বশেষ एग्जांपलेর নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। তাহলে লিখে দিলাম ইহাই নির্ণেয় আংশিক অন্তরক সমীকরণ। তাহলে এরই মধ্য দিয়ে আমি এই যে এই एग्जांपलটা সলভ করে দিয়েছি, অর্থাৎ আজকের ক্লাসে যে एग्जांपलগুলো সলভ করে দেওয়ার কথা প্রত্যেকটা एग्जांपल কিন্তু আমি সলভ করে আপনাদেরকে দেখিয়েছি। তো সবগুলো एग्जांपल প্রায় একই টাইপের, একই ক্যাটাগরি, তারপরে কিন্তু আমি কোনোটা স্কিপ করিনি, কারণ আমি ভেবেছি যদি কোনোটা স্কিপ করি আবার সেটা করতে যদি আপনাদের প্রবলেম হয়, বুঝতে না পারেন ক্যালকুলেশন হিসাব নিকাশ, এই কারণে আমি প্রত্যেকটা एग्जांपल সলভ করে দিয়েছি। তো আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন উপকৃত হতে পারে এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা যেন একটু রিচ হয়, এতে করে সবার জন্য কিন্তু উপকার হবে, ভালো হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, আমরা আজকে এখানেই ক্লাসটি সমাপ্ত করছি। পরবর্তী আরো 2টা ক্লাসে এই যে চ্যাপ্টার 1 আছে এটা আমরা একদম সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলবো। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।